বন্ধুরা, প্রতি বছরের মতো এ বছরও ফারাক্কা বাঁধের প্রায় ১০৯টি গেটের সবগুলো গেটই খুলে দিয়েছে ভারত। ফলে এক প্রকার তীব্র বন্যার সৃষ্টি হয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। এমনিতেও বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো নয়। একদিকে মুষলধারে বৃষ্টি, আবার অন্যদিকে একের পর এক বাঁধ খুলে দিচ্ছে ভারত। তারই ধারাবাহিকতায় এবার ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে ভারত। নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ, যে দেশের শিরা উপশিরায় মিশে আছে শত শত নদ নদী। কিন্তু আজ থেকে প্রায় ৫০ বছর আগে এমন একটি কৃত্রিম দেওয়াল তৈরি করা হয়েছিল, যা আজ কোটি কোটি মানুষের জীবন, জীবিকা আর পরিবেশকে করে তুলেছে বিপন্ন। হ্যাঁ, আমি বলছি ফারাক্কা বাঁধ নিয়ে। অনেকে একে বলেন বাংলাদেশের জন্য এক ধীরগতির বিষ। প্রতি বছর বর্ষাকালে এ বাঁধের গেট খুলে দিলে বাংলাদেশে নেমে আসে ভয়াবহ বন্যা। আর শুকনো মরশুমে এ বাঁধের কারণে পানির অভাবে মরুভূমি হয়ে যায় বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। সে সময় কৃষকরা ফসল ফলাতে পারে না, মাঠে সেচ দিতে পারে না। ফলে সব কিছু মরে যায়, ফেটে চৌচির হয়ে যায় কৃষকের জমি। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন এই বাঁধ তৈরি করেছিল? এবং ভারত কেন প্রতি বছর বর্ষাকালে এই বাঁধের সবগুলো গেট খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেয়? এবং ভারত ও বাংলাদেশের মধ্যে এই পানির রাজনীতি আসলে কতটা গভীর? আজকের ভিডিওটিতে আমরা ফারাক্কা বাঁধের ইতিহাস, এর পিছনের রাজনীতি এবং বাংলাদেশের ওপরে এর মারাত্মক প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই এই ফারাক্কা বাঁধ সম্পর্কে সমস্ত কিছু জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই ফারাক্কা বাঁধ সম্পর্কে জানতে হলে আগের ইতিহাস সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ফারাক্কা বাঁধের পরিকল্পনা কিন্তু হঠাৎ করে হয়নি। সেই ব্রিটিশ আমল থেকেই কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য হুগলি নদীতে পানি পাঠানোর জন্যই মূলত এই ফারাক্কা বাঁধ তৈরির উদ্যোগ নিয়েছিল সে সময় কলকাতা সরকার। তাদের দাবি ছিল গঙ্গার পলি জমে কলকাতার বন্দর বা হুগলি নদী অচল হয়ে পড়ছে, আর সেই পলি ধুয়ে ফেলার জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন। আর এই উদ্দেশ্যেই ১৯৬১ সালে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে গঙ্গা নদীর ওপরে এই ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। ১৯৭৫ সালে এই বাঁধ নির্মাণের কাজ শেষ হয় এবং ওই বছরই ২১ এপ্রিল এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। তৎকালীন বাংলাদেশ সরকার প্রথমে সাময়িকভাবে এটি চালু করার অনুমতি দিলেও পরবর্তীতে এটি স্থায়ী রূপ নেয়, যা বাংলাদেশের জন্য এক স্থায়ী উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই ফারাক্কা বাঁধের সবচেয়ে বড় আঘাত আসে শুকনো মরশুমে, বিশেষ করে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে। গঙ্গার পানি যখন ফারাক্কা দিয়ে ভারতের হুগলি নদীর দিকে সরানো হয়, তখন বাংলাদেশের পদ্মা নদী যেন প্রায় পানিশূন্য হয়ে পড়ে। এক সময়ের প্রমত্ত পদ্মা আজ অনেক জায়গায় পায়ে হেঁটে পার হওয়া যায়। নদী শুকিয়ে যাওয়ার কারণে ভূগর্ভস্থ পানির স্তরও মারাত্মকভাবে নিচে নেমে যায়, যার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল ও পশ্চিম অঞ্চলের নলকূপেও পর্যাপ্ত পরিমাণে খাবার পানিও পাওয়া যায় না। লাখ লাখ হেক্টর ফসলি জমি পানির অভাবে ফেটে চৌচির হয়ে যায়। বাংলাদেশের কৃষকরা তাদের জমিতে ঠিকমতো সেচও দিতে পারে না, ফসল মরে নষ্ট হয়ে যায়, জমি ফেটে একদম চৌচির হয়ে যায়। ফলে এক প্রকার মরুকরণের রূপ দেখা দেয় পুরো বাংলাদেশের উত্তরাঞ্চলে। এই পদ্মা নদী শুকিয়ে যাওয়ার কারণে জীবিকা হারিয়েছেন হাজার হাজার জেলে ও মাঝিরা। এই ফারাক্কা বাঁধ যে শুধু মানুষেরই ক্ষতি করছে তা কিন্তু নয়। এই ফারাক্কা বাঁধের আঘাত কিন্তু সরাসরি যেয়ে পড়েছে বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনেও। পদ্মা নদী দিয়ে যখন মিষ্টি পানির প্রবাহ কমে যায়, তখন সমুদ্রের নোনা পানি দেশের ভিতরে প্রবেশ করতে শুরু করে। এর সবচেয়ে বড় শিকার পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন আমাদের সুন্দরবন। মিষ্টি পানির অভাব আর লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গাছ আজ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। যে সুন্দরী গাছের নাম অনুসারে এ বনের নাম রাখা হয়েছিল সুন্দরবন, সেই সুন্দরী গাছই আজ ধ্বংসের মুখে। শুধু তাই নয়, খুলনা, রূপসা সহ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কলকারখানাগুলোতেও লবণাক্ত পানির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে অনেক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং চাকরি হারাচ্ছে হাজার হাজার বাংলাদেশি যুবক যুবতী। ফারাক্কা বাঁধের সবথেকে বড় অভিশাপটা আসে বর্ষাকালে।
শুকনো মরশুমে যে ফারাক্কা আমাদের এক ফোঁটা পানির জন্য কাঁদায়, বর্ষাকালে সে ফারাক্কা আবার রূপ নেয় এক ভয়াবহ আতঙ্কে। যখন ভারতে অতিরিক্ত বৃষ্টিপাত হয় এবং গঙ্গার পানির স্তর বিপদসীমা পার করে, তখন নিজেদের এলাকাকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য ফারাক্কা বাঁধের সবগুলো গেট একসাথে খুলে দেওয়া হয়। ফলে লাখ লাখ কিউসেক পানি ধেয়ে আসে বাংলাদেশের দিকে। কোনো আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ এই বিপুল পরিমাণ পানি আসায় বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়াসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ডুবে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল কলেজ সবকিছু। এমনকি হাজার হাজার মানুষ রাতারাতি গৃহহীন হয়ে পড়ে। তাদের এক টুকরো মাথা খোঁচার জায়গাও থাকে না। ভারত চাইলেই কিন্তু এই ফারাক্কা খোলার এক সপ্তাহ আগেই বাংলাদেশকে জানিয়ে দিতে পারত যে তারা ফারাক্কা বাঁধের গেট খুলতে চলেছে। তখন বাংলাদেশের মানুষজন সতর্ক হয়ে যেত, কৃষকরা তাদের ফসল কেটে নিয়ে আসত এবং যাদের বাড়িঘর নদীর আশেপাশে তারা নিরাপদ আশ্রয়ে চলে যেত। কিন্তু ভারত সে কাজটি করে না। কিংবা ভারত যদি একটা একটা করে গেট খুলত, তাহলে আস্তে আস্তে পদ্মার পানি বাড়ত এবং মানুষ বুঝতে পারত যে ভারত বাঁধ খুলে দিয়েছে। ফলে যথেষ্ট সময় পেত বাংলাদেশের কৃষকরা ও সাধারণ মানুষরা। কিন্তু ভারত সে কাজটি করে না। বরঞ্চ ভারত সারা বছর পদ্মার পানি আটকে রাখে, বর্ষাকালেও আটকে রাখে। যখন ভারতের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়, তখন সবগুলো গেট একসাথে খুলে দেয় ভারত। ফারাক্কা বাঁধের প্রায় 109টি গেট একসাথে খুলে দেয় ভারত। ফলে হঠাৎ করে এক রাতের মধ্যেই পানির নিচে তলিয়ে যায় অর্ধেক বাংলাদেশ, আর সৃষ্টি হয় বাংলাদেশ জুড়ে ভয়াবহ বন্যা। আজ যদি বাংলাদেশ একটি সামরিকভাবে শক্তিশালী দেশ হতো এবং উন্নত একটি দেশ হতো, তাহলে ভারত হয়তো এগুলো করার সাহস পেত না। সিন্ধু নদী নিয়ে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হওয়ার মতো উপক্রম তৈরি হয়েছে। বাংলাদেশের ফারাক্কা বাঁধ দিয়ে যেমন বাংলাদেশকে কষ্ট দেয় ভারত, তেমনি সিন্ধু নদীর উপরে কিন্তু ভারত একটি বাঁধ নির্মাণ করেছে, যার মাধ্যমে কিন্তু পাকিস্তানকে ঠিকমতো পানি দিচ্ছে না ভারত। ফলে পাকিস্তান ইতোমধ্যেই ভারতকে হুমকি দিয়ে রেখেছে, ভারত যদি ঠিকমতো সিন্ধু নদীর গেট না খোলে, তাহলে সেই গেটে মিসাইল মেরে সেই গেটটি উড়িয়ে দেবে পাকিস্তান। এমনকি সিন্ধু বাঁধ পুরোপুরি অচল করে দেবে পাকিস্তান। আজ পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে বিশাল বড় সেনাবাহিনী, আর এই কারণেই তারা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছে। তারা নিজেদের ন্যায্য অধিকার আদায় করতে পারছে। কিন্তু এইদিকে বাংলাদেশ ছোট্ট একটি দেশ, আর সামরিকভাবেও বেশ দুর্বল এই দেশটি। আর এই কারণে আজকে আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছি না। ভারতের যখন মন চাইছে তখনই ফারাক্কা বাঁধ খুলে দিচ্ছে। ফলে বাংলাদেশ হঠাৎ করে বন্যার নিচে তলিয়ে যাচ্ছে। ক্ষতি হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তি। যে পানি পাওয়ার কথা ছিল খরা মৌসুমে, সেই পানি আমাদের ভাসিয়ে নিয়ে যায় বর্ষায়। এটা যেন এক নির্মম রসিকতায় পরিণত হয়েছে। যদিও ভারতের সাথে আমাদের এই ফারাক্কা বাঁধ নিয়ে একাধিক চুক্তি রয়েছে। বিশেষ করে 1976 সালে বাংলাদেশ এই বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করেছিল। পরবর্তীতে 1996 সালে দুই দেশের মধ্যে ঐতিহাসিক 30 বছর মেয়াদী গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু খাতা কলমে এ চুক্তি বাস্তবে কতটা কার্যকর হয়েছে তা নিয়ে সবসময় প্রশ্ন থেকে গেছে। বাংলাদেশ প্রায় অভিযোগ করে যে চুক্তি অনুযায়ী শুকনো মৌসুমে বাংলাদেশ ন্যায্য পানির হিস্সা পায় না, আর বর্ষাকালে বাংলাদেশকে না জানিয়েই হঠাৎ করে সবগুলো গেট খুলে দেয় ভারত। ফলে হঠাৎ করে এক রাতের মধ্যে পুরো বাংলাদেশ বন্যার পানির নিচে তলিয়ে যায়। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী কোনো উজানের দেশ ভাটির দেশের সম্মতি ছাড়া একতরফাভাবে নদীর নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু ফারাক্কার ক্ষেত্রে এই আন্তর্জাতিক নিয়ম যেন এক প্রকার হাস্যরসে পরিণত হয়েছে। ভারতের যা ইচ্ছা তাই করছে ভারত। দেখুন বন্ধুরা, নদী কোনো একক দেশের একক সম্পত্তি নয়। এটি প্রকৃতির দান, এটি মহান আল্লাহ তাআলার দান। ফারাক্কা বাঁধের কারণে গত কয়েক দশকে বাংলাদেশের যে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত ক্ষতি হয়েছে, তা কোনো টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের এই যুগে নদী রক্ষা এবং নদীর ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের স্বার্থেই এই পানি সমস্যার একটি স্থায়ী ও মানবিক সমাধান হওয়া প্রয়োজন। নয়তোবা এই ফারাক্কা বাঁধ নিয়ে একসময় সামরিক সংঘাতের মুখোমুখি হতে পারে এই দুই দেশ। এ বিষয়ে আপনার কি মনে হয়? ফারাক্কা বাঁধের এই অভিশাপ থেকে বাংলাদেশের মুক্তির উপায় কী? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।
আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।